শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, দ্বিতীয় দফার শুরুতেই রাজনৈতিক ও প্রশাসনিক সুর বেঁধে দিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার। 31 সংকল্প বাস্তবায়নে নতুন সেল। শিক্ষা প্রতিষ্ঠানে বাধা নেই হিজাব পরায়, ঘোষণা কর্ণাটকের কংগ্রেস সরকারের। হাইলাকান্দির নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গন, তলিয়ে যেতে পারে পূর্ত সড়ক। আতঙ্কে উত্তর হাইলাকান্দির হাজার হাজার মানুষ। ফের মণিপুরে হিংসা, জাতীয় সড়কে একাধিক গাড়িতে গুলি, হত 3 যাজক। জঘন্য সন্ত্রাসী হামলা, নিন্দায় মুখ্যমন্ত্রী খেমচাঁদ। লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিল। টানা 15.5 ঘন্টার ভয়ঙ্কর জলবৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত 89, ধূলিসাৎ বহু এলাকা। 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি। চলন্ত বাসের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2। হাত জোড় করে কেঁদে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে বুলডোজার মামলার শুনানিতে তীব্র উত্তেজনা। নিয়ারগ্রামে নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এবং সর্বশেষ খবরটি হল, 10 দিনের জল্পনার অবসান। কংগ্রেসের মাস্টার স্ট্রোক, কেরলের মুখ্যমন্ত্রীর কুর্সিতে সতীশন। এবারে শুনুন বিস্তারিত খবর। দ্বিতীয় দফার শুরুতেই রাজনৈতিক ও প্রশাসনিক সুর বেঁধে দিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার। নবগঠিত আসাম মন্ত্রিসভার প্রথম বৈঠকেই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের খসড়ায় শিলমোহর পড়ল। শুধু অনুমোদন নয়, আসন্ন বিধানসভা অধিবেশনের শেষ দিন 26 মে সেই বিল সদনে পেশ করার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের সময় যে 31 দফার সংকল্পপত্র সামনে রেখে তারা মানুষের সমর্থন চেয়েছিলেন, এবার সেগুলোর বাস্তবায়নে অগ্রাধিকার দেবে তার সরকার। আগামী 5 বছরে এই সংকল্পগুলো বাস্তবায়িত করার জন্য একটি সেল খোলা হবে। ম্যানিফেস্টো ইমপ্লিমেন্টেশন সেল থাকবে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত। এই সেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে যে প্রতিবেদন পেশ করবে, তার ভিত্তিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। সরকারের প্রতিটি দপ্তর এই সেলের সঙ্গে যুক্ত থাকবে এবং মুখ্যমন্ত্রীর কার্যালয় সার্বিকভাবে সবকিছু পর্যবেক্ষণ করবে। 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে হিমন্ত বিশ্ব যে দ্রুতগতির প্রশাসনিক পথে হাঁটতে চান, বুধবারের বৈঠক সেই ইঙ্গিতই দিয়ে দিল। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভা ইউসিসির খসড়া অনুমোদন করেছে। তার কথায়, মন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোডের খসড়া অনুমোদন করেছে। বিধানসভা অধিবেশনের শেষ দিনে এটি পেশ করা হবে। উত্তরাখণ্ড, গোয়া এবং গুজরাটের প্রসঙ্গ টেনে হিমন্ত বিশ্ব বলেন, বিজেপি শাসিত একাধিক রাজ্য ইতিমধ্যেই ইউসিসি কার্যকর করার পথে এগিয়েছে। সেই তালিকায় এবার আসামও নিজের মডেল নিয়ে পা বাড়াচ্ছে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, আসামের প্রস্তাবিত ইউসিসি সর্বগ্রাসী কোনো আইন হবে না। রাজ্যের নিজস্ব সামাজিক বাস্তবতা, জনবিন্যাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা মাথায় রেখেই এর কাঠামো তৈরি করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আসামের ইউসিসি মূলত 4টি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে: বিয়ের ন্যূনতম বয়স 1 করা, বহুবিবাহ প্রথা বিলোপ, মহিলাদের উত্তরাধিকার অধিকার নিশ্চিত করা এবং লিভ ইন সম্পর্ক নিয়ন্ত্রণ। এই 4 বিষয়ে জোর দেওয়া হয়েছে খসড়ায়। এর সঙ্গে বিয়ে ও বিবাহ বিচ্ছেদের বাধ্যতামূলক নথিভুক্তিকরণের ব্যবস্থাও রাখা হচ্ছে। হিমন্ত বিশ্বের দাবি, এই আইন ধর্মীয় বিশ্বাস বা আচার অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, এইভাবে ইউসিসি কার্যকর হলেও কোনো ধর্মীয় বিষয় বা প্রথায় হস্তক্ষেপ করা হবে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আসামে প্রচলিত বিভিন্ন ধর্মীয় রীতি, সামাজিক পরম্পরা এবং সম্প্রদায়ভিত্তিক আচার অনুষ্ঠান এই আইনের আওতার বাইরে থাকবে। আরও তাৎপর্যপূর্ণ হল, পাহাড় ও সমতল 2 অঞ্চলের জনজাতি সম্প্রদায়কেই ইউসিসির পরিধির বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, অনুমোদিত খসড়া অনুযায়ী আসামের পাহাড়ি ও সমতল অঞ্চলে বসবাসকারী জনজাতি সম্প্রদায়গুলিকে এই আইনের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের প্রথম বৈঠকেই ইউসিসি খসড়ায় অনুমোদন নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রথম বড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, ভোটের সময় যেসব প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সেগুলোর বাস্তবায়ন অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে। বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপির প্রচারে ইউসিসি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সেই খসড়ায় শিলমোহর দিয়ে
হিমন্ত বিশ্বের সরকার বুঝিয়ে দিল বুটের ইস্তেহার শুধু প্রচারের নথি হয়ে থাকবে না, তা প্রশাসনিক কর্মসূচির ভিত্তিও হবে। পরবর্তী খবরটি হল, শিক্ষা প্রতিষ্ঠানে বাধা নেই হিজাব পরায় ঘোষণা কর্ণাটকের কংগ্রেস সরকারের। প্রায় 4 বছর পর হিজাব পরার উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে কর্ণাটকে। এবার সরকারিভাবে বিবৃতি জারি করে সিদ্ধারামাইয়ার কংগ্রেস সরকার জানিয়ে দিল এবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের হিজাব পরে যাওয়ায় আর কোনো বাধা রইল না। তবে শুধু হিজাব নয়, একই সঙ্গে একাধিক ধর্মীয় প্রতীক বা নিশান শিক্ষা প্রতিষ্ঠানে পরার অনুমতি দিল কংগ্রেস সরকার। কর্ণাটক সরকারের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো এবার থেকে সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং বেসরকারি স্কুলে, এমনকি প্রাক বিশ্ববিদ্যালয় স্তরের কলেজগুলিতেও হিজাব, গেরুয়া স্কার্ফের মতো কিছু ধর্মীয় নিশান রাখায় বাধা নেই। তবে অবশ্যই একই সঙ্গে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক বিধিও মানতে হবে পড়ুয়াদের। যেসব পড়ুয়া ধর্মীয় পোশাক পরে আসতে ইচ্ছুক বা ধর্মীয় প্রতীক সঙ্গে রাখতে ইচ্ছুক, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক বিধি মেনেই ওই ধর্মীয় পোশাক পরতে হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে শুধু হিজাব ছাড় দেওয়া হয়েছে তাই নয়, সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পৈতে, রুদ্রাক্ষ, শিবদোলা এবং সরবস্ত্রতেও এই সবগুলি ইসলাম ব্যতীত অন্য ধর্মের প্রতীক। অর্থাৎ সুকৌশলে ওই নির্দেশিকাকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করল কংগ্রেস সরকার, যদিও বিজেপি পুরোটাকেই আইওয়াশ বলছে। উল্লেখ্য, 2022 সালে কর্ণাটকে বিজেপি সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী BS বোম্মাই শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, যা নিয়ে বিস্তর জোরগোলা হয়। দেশ জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। এহেন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় কর্ণাটক হাইকোর্টে। সেখানেও নিষেধাজ্ঞা জারির পক্ষে নির্দেশ দেওয়া হয়। এরপর মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায়েও হাইকোর্টের নির্দেশেই কার্যত মান্যতা পেয়েছিল। পরবর্তী খবরটি হল, দীর্ঘ 10 দিনের টান টান উত্তেজনার অবসান। রুদ্ধশ্বাস, জল্পনা ও ম্যারাথন বৈঠকের পর অবশেষে কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ কংগ্রেস নেতা BD সতীশনের নাম ঘোষণা করল কংগ্রেস। আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন কেরল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাসমুন্সি। কেরলের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে হাত শিবিরে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে 61 বছর বয়সী সতীশনকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস হাইকমান্ড। পরবর্তী খবরটি হল, নিয়ারগ্রামে নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। বরাক নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় নিয়ারগ্রাম প্রথম খণ্ডে নদীতে দেখা পিএইচির বার্জে আটকে পড়া মৃতদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স অনুমান করা হয়েছে 35 থেকে 40 বছর হবে। উদ্ধারকালে তার পরনে ছিল বুকের সামনে প্রিন্টেড ডিজাইন বা লোগোযুক্ত বাদামি রঙের হাফ স্লিভ রাউন্ড নেক টি শার্ট এবং গাঢ় রঙের লং প্যান্ট। পরে মৃতদেহটি সংরক্ষণ ও ময়নাতদন্তের জন্য SMCH মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইনকোয়েস্ট সহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরবর্তী খবরটি হল, দেশ জুড়ে ভোটার তালিকা আধুনিকীকরণ করার কাজ আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল ভারতের নির্বাচন কমিশন। আজ কমিশনের পক্ষ থেকে 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR বা বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করা হয়েছে। এটি দেশব্যাপী চলমান প্রক্রিয়ার 3য় পর্যায়ের অংশ। তবে আবহাওয়া ও ভৌগোলিক প্রতিকূলতার কথা মাথায় রেখে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আপাতত এই তালিকার বাইরে রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, বর্তমানে দেশ জুড়ে সেন্সাস বা জাতীয় আদমশুমারির কাজ চলছে। প্রশাসনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের কর্মীদের সঠিক ব্যবহারের স্বার্থে ভোটার তালিকা সংশোধনের এই সূচিকে আদমশুমারির কাজের সাথে সমন্বয় করা হয়েছে। এর ফলে একই প্রশাসনিক পরিকাঠামো ব্যবহার করে দুটি গুরুত্বপূর্ণ সরকারি কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তালিকায় বাদ পড়া 3টি অঞ্চলের বিষয়ে কমিশন স্পষ্ট করেছে যে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখের জন্য আলাদাভাবে সূচি ঘোষণা করা হবে। পরবর্তী খবরটি হল, লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিল। টানা 15.5 ঘন্টার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এখনও পর্যন্ত মৃত 89, ধূলিসাৎ বহু এলাকা। সকাল 8টা থেকে রাত 11:30 টানা 15.5 ঘন্টা প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে ধুলোঝড়। কয়েক ঘন্টার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো লন্ডভন্ড হয়ে গেল উত্তরপ্রদেশ। লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী
বুধবার তুমুল ঝড় বৃষ্টির জেরে কমপক্ষে 89 জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের প্রশাসন জানিয়েছে প্রাকৃতিক দুর্যোগের জেরে আরও 53 জন আহত হয়েছেন। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 114 পশু মারা গেছে এই দুর্যোগের আবহে। প্রশাসনের তরফে জানা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ, এখানে 21 জনের মৃত্যু হয়েছে। সন্ত রবিদাসনগরে 14 জনের মৃত্যু হয়েছে। ফতহপুরে 11 জনের, মির্জাপুরে 10 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির তালিকায় রয়েছে উন্নাও, বাদাউন, বরেলি, প্রতাপগড়। পরবর্তী খবরটি হলো, হাত জোড় করে কেঁদে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে বুলডোজার মামলার শুনানিতে তীব্র উত্তেজনা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে বুলডোজার সংস্কৃতি ও বুট পরবর্তী হিংসা নিয়ে এক নজিরবিহীন নাটকীয় মুহূর্ত তৈরি হলো। রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক বেআইনি নির্মাণ ও দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে দায়ের করা জনস্বার্থ মামলায় সওয়াল করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির কাছে হাত জোড় করে মানুষের নিরাপত্তার আবেদন জানিয়ে তিনি বলেন, প্লিজ স্যার, এটাই আমার শেষ বক্তব্য, রাজ্যের মানুষকে বাঁচান। শুনানির শুরুতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যে বুলডোজার কালচার নিয়ে আসার তীব্র বিরোধিতা করেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, হকার জোন এবং বহু স্থায়ী নির্মাণ কোনো আইনি নোটিশ ছাড়াই ভেঙে দেওয়া হচ্ছে, যা মানুষের জীবন ও জীবিকার অধিকার কেড়ে নিচ্ছে। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে দাবি করেন যে বুট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত 10 জন প্রাণ হারিয়েছেন এবং 150টিরও বেশি দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি। চলন্ত বাসের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 2। দিল্লিতে চলন্ত প্রাইভেট বাসের ভিতরে ফের তরুণীকে গণধর্ষণের অভিযোগ। 26-এর রাজধানীতে ফিরল 2012-র নৃশংস নির্ভয়া কাণ্ডের স্মৃতি। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার 2 দিন আগে দিল্লির রানীবাগ এলাকায় ঘটেছে। নির্যাতিতার অভিযোগ, একটি প্রাইভেট বাসের ভিতরে তাকে গণধর্ষণ করা হয়। সোমবার রাতে তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন, সে সময়ে ঘটে এই ঘটনা। সরস্বতী বিহার বাস স্ট্যান্ডে তিনি একটি প্রাইভেট বাসকে থামান, কিন্তু বাসে ওঠার পরেই সব কিছু বদলে যায়। নির্যাতিতার কথায় চালক ও কন্ডাক্টর তাকে জোর করে বাসের ভিতরে টেনে নিয়ে যায় এবং এরপর সারা রাত ধরে তার উপর শারীরিক পাশবিক নির্যাতন চালায়। ভোরের দিকে অভিযুক্তরা তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপরে নির্যাতিতা তরুণী পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে দিল্লি পুলিশ এবং অভিযুক্ত বাস চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হয়। বাসটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। বাসে সেই সময় আর কেউ উপস্থিত ছিল কিনা, ঘটনাস্থল কোথায়, বাসের রুট কী ছিল, সিসিটিভি ফুটেজে কী ধরা পড়েছে, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদেরও। বর্তমানে দিল্লি পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফরেনসিক রিপোর্ট, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।